থাকার কথা ছিল, আমাকে বলছিলেন যে আগামী সপ্তাহে মানে আগামী দিন আসতে পারবো কিনা। যেহেতু চিন্তা করে আমি দেশের বাইরে চলে যাচ্ছি, আজকে দেখা করে গেলে ভালো হতো। কারণ আপনি একজন ব্যক্তি, আমরা তো লম্বা সময় গুম, খুন, অপহরণ নিয়ে অনেক গণঅভ্যুত্থানের আগে কিন্তু আমরা খুব সরব ছিলাম। আপনারা তো নাম শুনছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ কিন্তু সবসময় গুম খুনের ব্যাপারে কিন্তু কথাবার্তা বলছেন। জুলাইয়ের পর তো আমরা এটা আশা করি না, আমরা তো জুলাই গণঅভ্যুত্থানের পরে এটা আশা করি না যে একটা মানুষ তার কথা বলার জন্য তিনি অপহরণ হবেন, এইভাবে তাকে আরেক জেলায় নিয়ে যাওয়া হবে। তো সেটার জন্য আপনার সাথে দেখা করা, সাক্ষাৎ করা, আপনার অবস্থাটা বোঝা, আমাদের যদি কোনো কিছু বলার থাকে, আওয়াজ তোলার থাকে, আমরা করবো। আপনার এখন শারীরিক অবস্থা কেমন? আমার শারীরিক অবস্থা আল্লাহর মতে ভালোর দিকে। তো আমি চাইতেছি যে মানে যেইভাবে আলেম ওলামা বা অন্যান্য সাধারণ মানুষ বা মেয়েরা যেইভাবে বিপদে পড়তেছে, একটার পর একটা এরকম হইতেছে, এগুলি রূপ বিভিন্নভাবে বিভিন্ন টেকনিকে হইলেও করলেও মূলত কাজগুলি না কর্মগুলি না, মানে অপকর্মগুলি চলতেছে। তো এখন আমরা চাইতেছি যে ছোট করে এই যে মানে বিষয়গুলি এই মানে যদি সমাধানের চেষ্টা হয় ছোট করিয়া চেষ্টা তো সবাই সবার মধ্যে করে করতেছে, কিন্তু যদি এই যে সমস্যাগুলি হইতেছে, কে করতেছে, কারা করতেছে, আমার চোখে দেখি না, কিন্তু হইতেছে। এখন এইটার যাতে স্থায়ী সমাধান হয়, সকলের মধ্যে এই চেষ্টাটা করা উচিত। এইটা মেল কথা। আর আমার শারীরিকভাবে আল্লাহর মধ্যে একটু ভালোর দিকে আছি। সবাই মিলে মানে কল্যাণের একটা রাস্তার দিকে যাওয়া, কার্যকর একটা রাস্তার দিকে যাওয়া, এইটা আমরা চাইতেছি। ব্যক্তিগতভাবে আমি চাইতেছি যে সমস্যার যেন সমাধান হয়ে যায়। মানে শুধু ওনার ব্যক্তিগত সমস্যা না, শুধু আমার তো জাতীয় পর্যায়ে যে আরো লক্ষ লক্ষ আলেম ওলামা আছে। এই যে আমারটা, কাইল আমার ওই অমুকেরটা, ওই 13 বছরের মেয়েরটা, তুই অমুক ওইটা, এটা আমরা ছুলিয়া যার যার মতো করে চুপচাপ থাকতেছি, আর যে যার মতো করিয়া মামলা বা কোনো রকম কিছু হইয়াতে মোটামুটি হইতেছে। কিন্তু এইটা মানে পড়াটা যে কোথায়, এইটার সমাধান হওয়া উচিত। এইটাই হলো আমাদের কথা, মানে আমার কথা। এতে শান্তি হওয়া উচিত, শান্তিটা যেভাবে হয়, এবং এটা মানে স্বাধীনতাটাও থাকা উচিত। ব্যবস্থা আপনি যেরকম খুব ভোকাল, খুব কথা বলতেন আপনার খুতবাতে, আপনার মসজিদে, একটা মানুষের সে অধিকারটা থাকা উচিত। ভোকাল কথা বলতে প্রকৃতপক্ষে এনারা বা রাজনৈতিক যারা নেতা, ইসলামী রাজনীতি হোক আর অন ইসলামী হোক, তারা যেইভাবে কথা বলে, আমি কখনই ওই ধরনের কোনো কথা বলি না। কারণ আমি নিজেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। কথা বলছেন, এই 45 বছর ইমামতির জীবনে শুধু ইসলাম, আমার একটা দল আছে। আমার দলটা হইল উলাইকা হিজবুল্লাহ, কোরআনের দল। আল্লাহ তাআলা বলছেন যারা দিন নিয়ে থাকবে, ইসলাম নিয়ে থাকবে, তারা হইল হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দল। আমার একটা দল আছে। কিন্তু বাংলাদেশে প্রচলিত যত দল আছে, অন ইসলামীগুলি তো বাদই, ইসলামী কোনো দলেরও আমি ব্যক্তিগতভাবে স্পেসিফিক কোনোটার সমর্থক বা কোনোটার জন্য অন্ধ না। আমার কথা হইল যে বা যারা ইসলামের জন্য যতটুকু খাটবে, আমি ততটুকু তাকে ভালোবাসি। এইটাই হইলো আমার কথা, এইটাই হইলো আমার কথা, আমার পলিসি। এবং সবারই এই হওয়া উচিত। একটাই হক আর সবগুলি বাতিল, আমার ইসলামী কায়দা আর সবগুলি বেকায়দা, এই কথার পক্ষপাতী আমি না। এইটা কাদা ছড়াছড়ি হয় এবং দলাদলি হইয়াই বাতিল আমাদের ঘাড় মটকায়, এইটার পক্ষপাতী আমি। যেহেতু কোনো রাজনৈতিক ব্যক্তির নাম, কোনো রাজনৈতিক দলের মার্কা, কোনো দলের নাম কখনই নেই। আমি শুধু যে বিভিন্ন বিশেষ করে শীতের দিনে বা গরমের দিনে মাঝে মাঝে
শীতের দিনে এই যে পোস্টারগুলি আমার হাতে জুমার সময় দেওয়া হয় যে অমুক দলের অমুক রাজনৈতিক নেতা অমুক জায়গায় সভাপতি বা প্রধান অতিথি, সেই সময় সেরে ওই সময় ওই ব্যক্তির নামগুলি পড়িয়া শুনাই, তাও নিজে থেকে বলি এই পর্যন্তই। এ ছাড়া আর কখনই কোনো রাজনৈতিক দলের নাম বা ব্যক্তির নাম বা দলের নাম বা মার্কার নাম কখনো বলি। আমি শুধু বলি ইসলাম ইসলাম। এই এখন আরেকটা বিষয় বলছিলাম যে অনেক অশুভ চক্র আমাদের মুসলমানদের মেয়েদের মানিজ্য নিয়েছে, বিকিনি খেলতেছে। বিভিন্ন সময় মোবাইলে দেখি যে বিভিন্ন অনেক অমুসলিম বা বিভিন্ন অনেক চক্র এরকম করে। আমি মুসল্লিদের কাছে কোনো ইসকনের নামও আমি নেইনি, এই শব্দটা এই মাত্র আমি বললাম, এছাড়া এই শব্দটাও আমি উল্লেখ করিনি কখনো। আমি বলছি যে অনেক অশুভ চক্র আছে যারা আমাদের মুসলমানদের মেয়েদের মান সম্মান ইজ্জত নষ্ট করে এবং বিভিন্ন খারাপ পরিকল্পনা করে এবং এটা খারাপ কাজ করে। আপনারা মুসল্লিদেরকে বলছি যে আপনারা আপনাদের মেয়েরা ছেলেরা কে কোথায় থাকে, কার সাথে যোগাযোগ, কার সাথে চলাফেরা করে, এই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন। সেটা এটুক বলছিলাম যে আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন। আপনারা আপনাদের মেয়েরা যেন সরল মনে কারো কোনো খারাপ কিছুর শিকার না হয়, সেটা একটু বলছিলাম। এমনকি কোনো রাজনৈতিক দল তো নাই, কোনো এনজিওর নাম বা অন্য কোনো সংগঠন নামও আমি কখনো বলি না, আর এইটাও কোনো সংগঠনের নাম বলি নাই, সেটা একটু বলছি। কিন্তু এর প্রেক্ষিতে গত ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে, জুনে, আগস্টে 4টা ব্যক্তিগতভাবে বিভিন্ন হুমকি দিছে। প্রথমটা লেগছে তুমি করিয়া, আপনি করিয়া, প্রথমটা আপনি করিয়া লাগছে ডিসেম্বরটা, ফেব্রুয়ারিতে লাগছে তুমি করিয়া, জুন আর আগস্ট দুটা লাগছে তুই করিয়া। তুই অভিন্ন ভারত মাতা নম্বর দিছে 4টা, দাবি না, এটা হলো আদেশ, দাবি না, আদেশ করছে তুই অভিন্ন ভারত মাতার পক্ষে কথা বলবি, যেহেতু পূর্ববঙ্গ বাংলাদেশ স্বীকারই করে না, এগুলো হচ্ছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। 2 দেখছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি, মিম্বরে বসে কৌশলে কথা বলবি, আর বলবি যারে যেন আর বলবি যে তাকে আটকিয়ে রাখা ঠিক হচ্ছে না। 3 বাংলাদেশের ধর্মভিত্তিক যত দল আছে সকল দলের বিরুদ্ধে, বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কথা বলবি। এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের 1 নম্বর শত্রু। 3টা আদেশ। 4 নম্বরের আদেশে লেখছে তুই মেম্বরে বসিয়া এই ফতোয়া দিবি বা মাসালা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে কোনো বাধা নাই, এই 4টা আদেশ। এবং এইটা লেখছে, এইটা হলো পঞ্চম, মানে এই 4টা লেখছে আমার এই ব্যক্তিগত আগস্ট পর্যন্ত। এই সাইডটি পাওয়ার সাথে সাথে যেহেতু আমার এক ওস্তাদের কাছে ছোটবেলাও ছিলাম যে বাবা বেনামি চিঠিতে কোনো কান দিতে হয় না, কারণ তাতে আরো বেশি ঘাড়ের উপরে চাপতে বসে, এই গুরুত্ব দিলেই সমস্যা এগুলি। তো এই জন্য সিরিয়া ফালিয়ে দিচ্ছে, কমিটিরও আমি বলি নাই, কাউরই বলি নাই। তো পঞ্চম চিঠিটা দিছে হইল আপনার এই সেপ্টেম্বরের 25 তারিখে, 25/9/25 বৃহস্পতিবার ফজরের সময় মসজিদে যাব, স্টিলের দরজাটা খুলতে পারতেছি না, বাইরে দিয়ে সিটকানি আটকাইয়া তালার যে ছিদ্রটার মধ্যে একটা লাঠি ভরিয়া দিয়েছে, আর বাইরে দিয়ে আবার এই যে টিনের গেটটা দিয়ে ঢুকলেন, ওই টিনের গেটটা আমার যে সাইনবোর্ড এটার বক্স পাইপের সাথে আর টিনের চেরার সাথে কাঠটার সাথে ওই চিকন গুনা দিয়া, আপনার চিকন গুনা কি ওটা চিকন রড দিয়ে যে তার দিয়া কঠিনভাবে আটকাইয়া ওইটার সাথে চিঠি দিয়ে দিছে, পঞ্চম চিঠিটা। ওই যে 4টা চিঠি ওটিও কিন্তু আমার ওই যে টিনের বেড়ার যে গেটটার ঢেউ, টিনের ঢেউ, ওই ভাগে পলিথিনি ভরিয়া আঙ্গুল দিয়ে ঢুকে দিয়ে দেয়, প্রায় তিনি ফজরের সময় এরকম পাই, আর রাস্তায় রাস্তায় ছিঁড়ে ফেলাই দিই। কিন্তু পঞ্চমটা দিছে এরকম করিয়া লাগছে যে তোরা যদি প্রশাসনকে কোনো ডিফেন্সকে জানাস তাহলে আরো আগে মরবি, এরকম লাগছে। পঞ্চমটা লাগছে সেক্রেটারি, ক্যাশিয়ার, খতিব,
তিনজনে মিলিয়া লাগছে তোদের খতিবকে 10টা আবার ওই একের নিচে টান দিয়ে দিছে, এটার 20ও বোঝা যায়। কত রকমের ইয়া করছে যে এই গত অনেক মাসে এই 10টা বা 20টা চিঠি দিলাম, সেই কোনো কথায় কান দেয় না। সে তার জীবনের মূল্য এই চিঠির মূল্য জীবন দিয়ে দিবে। এবং তোদের খতিবকে বল এই কথা মতো, যখন যে আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু বলি আর কিছু করতে পারে নাই, পঞ্চমটায় তাদের কোনোদিন দিয়ে আমার চাপ দেওয়া হইতে চেষ্টা করছে যে তোরা তিনজনে মিলিয়া এরকম করিয়া এই 4টা কথা বলা খতিবের দিয়া, আনলে তোরা 3জন বিপদে পড়বি। তোদের স্ত্রী এবং মেয়ে কাউকে খারাপ কথা লাগছে যে ইয়া থেকে তোরা আমাদের হাত থেকে বাঁচাইতে পারবি না। এরপরে আরেকটা হুমকি দিছে যে এমন কিছু কথা লাগছে যা নিজের চোখেও পড়া যায় না, এমন নোংরা কিছু বলা তো যাবেই না। ওই চিঠিগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন ফটোকপি। তো মানে তোরা এই তোদের ব্যাপার ভাইরাল, গোটা দুনিয়ায় ভাইরাল করে দেওয়া হবে যদি আমাদের কথা মতো না চলে। এরপরে লেগছে এইবার তোদের খতিবের ঘরে পেট্রোলের আগুন ধরবে। আমি ঘটনা কি আপনি আইনজীবী, আপনি বুঝতে পারেন। এইবার পেট্রোলের আগুন ধরবে, তাহলে আগের বার কি হয়েছিল? 6-7 মাস আগে একদিন সাইফুল্লাহ আইসে এনে মহাজন আসেনি, তো সব মুসল্লি সহ মাগরিবে দাঁড়াইছি নামাজ পড়তে। আমি মহাজন আজান একামত শেষ করছি, আমি নিয়ত বাঁধবো। এরপর মাঠে মাগরিবের সময় তো অনেক আলো থাকে, মাঠে পোলাপানি খেলে। তো পোলাপানি দেখতেছে আমার বারান্দায় আগুন ধরছে। আপনারা বারান্দা গেলেই দেখেন যে টিনগুলি সব পোড়া বারান্দায়। তো পোলাপান দৌড়ে একটা হুজুরের বাসায় আগুন ধরছে, ওই এসি চলে, জানলা খুলছে, জানলা খুললে একটা হুজুরের বাসায় আগুন ধরছে। তা আমি মহাজনের বললাম দেহ তো গিয়ে কি হয়েছে? মহাজনের দৌড় দিয়ে এসে মুসলিরা আয়া কয় হুজুর বাসায় আগুন জ্বলতে আছে। তো মহাজনের বাসাটা আমার লাগে, ওরও তো মাথা ব্যথা। তো আমরা দৌড় দিয়ে আসছি, মুসলিরা আয়সা ড্রেনের পানি ওটা দিয়ে নিবাইছে। নিবানোর পরে এরপরে আবার অন্য মুসল্লি নামাজ পড়াইছে। তো ওইটা তো 6-7 মাস আগে আগুন লাগছিল, তখন মনে করছি শর্ট সার্কিটের আগুন। এরপরে কমিটি এই যে বাসার এই সব তারগুলি দেখেন নতুন, পুরা বাসায় প্রায় 10টা রুম, এই সমস্ত তারগুলি নতুন ওয়ারিং করে প্রায় 17-18 হাজার টাকা দিয়ে নতুন ওয়ারিং করছে। তখন তো বুঝছিলাম যে এটা ওই শর্ট সার্কিটের আগুন। কিন্তু যখন চিঠিতে এই যে সেক্রেটারি ক্যাশিয়ার আমাকে মিলে 5ম চিঠিটা লেখলো, এইবার পেট্রোলের আগুন ধরবে, তখন বুঝে যে সর্বনাশ, আগের আগুনটা তো স্বাভাবিক আগুন ছিল না। তখন কেমন বড় ভয়ের অবস্থা। এরপরে লেখছে যে যদি তোরা আমাদের কথা মতো চলস তাইলে, এবং তোদের খতিব যদি আমাদের এই আদেশগুলি 4টা আদেশ যদি ঠিকমতো পালন করে, তাহলে তোদের প্রত্যেকের জন্য 1 কোটি রুপি, টাকা লেখে না, 1 কোটি রুপি তোদেরকে দেওয়া নিশ্চিত করা হবে। তবে 6 মাস পর্যন্ত তোদের খতিব মিম্বরে বসে কৌশলে এই কথাগুলি বলতে হবে। বারবার লাগছে কৌশলে বলতে হবে। এরপরে আরো অনেক কথা লাগছে, সেগুলি তো আর মনে নাই, যা মনে আছে। তো 6 মাস পর্যন্ত দেখলেই নিশ্চিত করা হবে 1 কোটি টাকা পাবে। আর যদি না হয় তাহলে তোদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এরপরে লেগছে ক্রমে সব খতিব এবং কমিটিকে ধরা হবে, তোদেরকে 1000 কিলোমিটার দূর থেকে মনিটর করা হচ্ছে। এরপরে লেগছে তোদের ইমামকে কামরূপ কামাখ্যার দেবী, কালী দেবী, কাম দেবী, দুর্গা, কি জানি হিন্দু কথা অনেকগুলির লেগছে। তার উপরে কোনো তান্ত্রিক গুরু পৃথিবীতে নাই। তোদের খতিবকে রাস্তার পাগল বানানো হবে। এরপরে আরো একটা ছবি আঁকছে, এই দাড়ি দিয়া টুপি দিয়া একটা তলোয়ার আঁকছে, গলার লগে বাজানিয়া তলোয়ার, এই আজ্ঞা দেওয়ার পরে এই সিডিটা এই চরমপত্র লেখছে, এটার নাম চরমপত্র, এইটাই ফাইনাল। এরপরে আমাদের আর কোনো কথা নেই, এরপরে আমরা অ্যাকশনে যাবো। এখানে হুবহু এরকম লেখছে। আরো কত কিছু লেখছে, আপনি পড়লে বুঝতে পারবেন। তারপরে লেখা দিয়ে গেছে। এখন মহাজনে আয়া তো বাইরের গেটই খুলতে পারে না, আমার এই স্টিলের গেট খুলবে কেমনি? তো মহাজনকে হুজুর খুলতে পারতেছি না। আমি বলি কি বলো? এই যে মহাজন আছে। আমি বলি তাহলে সবুজ বা তাবলিগে যারা আছে জোয়ান মুসল্লি, এদেরকে নিয়ে আসো।
তো জোয়ান মুসল্লি আনছে, আনার পরে ওরাও অনেক চেষ্টা করে করতে পারলেন না, সে ব্লাস দিয়া কাটিয়া কুটিয়া এরপরে চলছে খুলিয়া ভিতরে ঢুকিয়া আমারে বাইক করছে স্টিল দরজা খুলিয়া। তখন পর্যন্ত 15 মিনিট লাগিয়া গেছে, সূর্য ওঠার মাত্র 10 মিনিট বাকি আছে। এরপরে ছোট্ট সুরা দিয়া ফজরের নামাজ শেষ করিয়া ওই সেক্রেটারি আর ক্যাশিয়ারের মহাজনের বললাম যে এদের দুইজনের কাছে ফোন দাও। এগুলো দুজনে আসলো, আইলা সিটি পড়িয়া তারপরে দেখলো যে মারাত্মক অবস্থা, খালি তো খেতে বুঝুক না, আমরা দুইজনেরও অঙ্ক দিছে সমান, স্ত্রী মেয়ে কাউরে বাদ দেয় না, আগুন দিবে, মারিয়া ফেলাইবে, এরকম কঠিন অবস্থা জিরি না করিয়া পারা যায়। তারপরে বলছে যে হুজুর বিষয়টা, ততক্ষণে সমস্ত ফজরের সময় 2 কাতার মুসল্লি, তো অনেক মুসল্লি, সব মুসল্লি জানাশোনা হয়ে গেছে যে কী ঘটনাটা হয়েছে। তো কমিটি বললো যে হুজুর যাই হোক, এই চিঠিটা যদি কেউ চায়, কারণ সমাজের মানুষ তো অধিকাংশই মাথা গরম, উল্টা পাল্টা ঘটনা দিতে পারে, তো বলি চুপচাপ থাকেন। তো বিএনপির নেতা আইয়ুব আলী, এবারে ইয়ার বারেক মাতুর ছেলে আইয়ুব আলী কাকা, আমার কাকাও বলে হুজুরও বলে। তো আমি আব্দুর রশিদ ভাই, কালাম ভাই, আমাকে ইনসার্জ আর শহীদ ভাই, এই 4 জনে গেলাম 25 তারিখ সন্ধ্যার পরে গেলাম, মাগরিবের পর। কাকা আমি তো যাইতাম আসার নামাজে, আপনারা কেন আসেন? কিন্তু কাকা এই অবস্থা, মানে অনেক মানুষ, আপনি এদিকে আসেন। ভিন্ন করে আমি বললাম যে কাকা এই অবস্থা, সিটির মধ্যে বললেই বুঝবেন তাড়াতাড়ি আপনারা সিসিটিভি লাগান। সেক্রেটারিয়ারের ক্যাশিয়ারে বললো যে সিসিটিভি লাগান, লাগলে হুজুরে টাকা চাইবে মুসল্লিদের কাছে। কয় না, আমাকে টাকা আছে। তারপরে 20-21 হাজার টাকা উঠিয়ে দিয়েছি কমিটির। এই তারপরে কয় ঠিক আছে, আপনারা সিসিটিভি লাগান, এটার জিডি আমি করবো, এটা আমার দায়িত্ব, আপনার কোনো চিন্তা করা লাগবে। তো 2-1 দিনের মধ্যে সিসিটিভি লাগাইছে। তারপরে জিডি করা হয়েছিল, হ্যাঁ জিডি করছিল তখন, জিডি এটি বলতেছে, জিডির দায়িত্ব তো হের কাছে। এই বলছে যে ঠিক আছে। আমি 2 দিন পরে কমিটি জিজ্ঞাসা করছি কি করবে না, এখনো তো হয় নাই, আমি ওই সালে এসে বিভিন্ন ঝগড়াকে যাই ব্যস্ত আছি। তারপরে আবার 2-3 দিন পরে কয় না, এখনও ওই ওসি তো হবে, নতুন আসছে, 15 দিন হয়েছে, এখনও ঠিক করে বসে নাই, তো এই 2 দিন সময় লাগে। তারপরে আবার কয়েকদিন পরে আবার বলার পরে কয় না, ওসি তো ছুটিতে গেছে। এরপরে আবার দিছে একটা ওসিতে তো পাই নাই, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট যে আছে এর কাছে দিছি, হয়ে যাবে। কোনো সিসিটিভি যখন লাগাইছে আর চিন্তা করবেন না, হয়ে যাবে। এরপরে আবার বিএনপি নেতা এই আসছিলাম, এখানে দেখলে আসছে। নাম কি বিএনপি নেতার? ওই যে আইয়ুব আলী সাহেব। তো এখন এরপরে বলছে যে কইতেছে যে কয়, আমি বললে তো ওসিরে দেখাইছেন? কয় হ্যাঁ ওসিরে দেখাইছি। আর কতদিন পরে কেন ওসিরে দেখাই নাই, তবে হোয়াটসঅ্যাপে। ও এখানে একটু বেশি বলি, একটু কথা বলি আঙ্কেল, আমাকে একটু বলতে দেন। এই ও কই, আমার ছেলে কই? মোহাম্মদুল্লাহ। না না ওদেরকে, আচ্ছা ঠিক আছে কিছু দেখেন না, এখানে একটা বিষয় আছে। যেই ব্যক্তি যে প্রহসন করেছে আজকেও, না আমি আমাকে বলতে দেন, আজকেও উনি বিষয়টাকে নর্মাল করার জন্য চেষ্টা করেছেন থানায় গিয়ে। মানে আমরা বলতেছি ভাই, আমরা টায়ার্ড, আমরা রাত দিন, আপনারা দেখছেন না লাইভে ছিলাম, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, তো আমরা আসছি একটু রেস্ট নেই, তারপরে এসে মামলা করবো না। পুলিশ বলতেছে না 10-15 মিনিট লাগবে মামলা করতে। আমরা সেখানে তাড়াহুড়ো করে কেন করবো? আমাদের তথ্যপত্র আসতে থাকবে, উনি রেস্ট নেবেন, রেস্ট নিয়ে দেখেন কত কথা বলতেছে। আমি কথা শুনতে শুনতে কিছুটা ঘুমিয়ে গেছিলাম, আমি সব কথা কিন্তু এতক্ষণ আমিও শুনিনি, এখন কত কথা বেরোলো না। তো এখন আমি বলছি উনি রেস্ট নেবেন, উনি মানসিকভাবে স্থির হবেন, অনেক তথ্য ওনার কাছে আমরা পাবো। কিন্তু দিবে আমি গোসল করতে হইবে, জুমার নামাজের জন্য যাইতে হইবে, সবাই ব্যস্ত। তারপরে কথা শেষ করে ফেলাইতেছি। এখন কথা হইলো শেষ পর্যন্ত আর জিডি করা হয় নাই। এরপরে ষষ্ঠ আরেকটা চিঠি দিছে 21 তারিখে। এইবার লেখছে সেক্রেটারি ক্যাশিয়ারে লেখছে, তোরা ও নপুংসক, তোরা পুরুষই না, তোদের খতিবের রাজি করতে পারলি না, এরকম বহু ইমাম খতিব আমাকে অফাইয়া স্বাবলম্বী হয়েছে, তোদের খতিব বয়স্ক মানুষ দিকে চাইছিলাম, বুড়া কালটা ঠিকমতো চলতো, আমরা সামান্য স্বার্থের বিনিময়ে আমাদের কান্ট্রি এরকম সাহায্য করে থাকে, এই মর্মে আরেকটা হুমকির চিঠি লেখছে। এটা লেখছে আমার, লেখছে যে তোরা আপাতত ঝুঁকিমুক্ত, তোদের দিয়ে কোনো কাজ হবে না, তোদের খতিবেরে তোরা চাপ দিস কিনা তাও জানি না, তোদের খতিব দিয়ে তোরা পারলি না কিছু করতে, তবে তোদের খতিব শেষ। এই লেখছে যে খতিব শেষ। মানে আরও কি লেখছে এইটা হলো 21 তারিখ। 22 তারিখে ফজরের পরে আটতে গেলাম, এই তো এই অবস্থা।
এরপরে যা কিছু হয়েছে টেছে আর তো করার আমার মাথা নাই। শত শত মিডিয়ার সাথে কথা বলতে বলতে এই 2 দিনে অসুস্থ মানুষ এসে আর বেশি কথা বলার সময় করব না নাই, কি। হ্যাঁ, তো সম্ভব না। এখন আমি চাইতে আছি ওই প্রথম যে কথাগুলি বলছি ওইটি আমার শেষ কথা, যে আমি চাইতে আছি এরকম যে হইতেছে সারা দেশব্যাপী, কোনোটা আলেম নিয়ে, কোনোটা মেয়েদেরকে নিয়ে, কোনোটা অন্য বিভিন্ন ইয়াদি নিয়ে সারা দেশে যে তুষের আগুনের মতো চলতেছে, এইটা যাতে সম্পূর্ণ নির্বাপিত হয়। কোনো জায়গা থেকে যে একটু ধোঁয়াও না বাইরে, কারণ যেখানে আগুন আছে সেখানেই ধোঁয়া বাইরে। আগুন দেখা যায় না, কিন্তু ধোঁয়া যে আছে এইটাই আলামত খারাপ, যে ধোঁয়া যে কোনো সময় আগুন ধরবে। এইটা শুধু আমার একটা হয়েছে, এটা এনে চুপচাপ হইয়া ছোট্ট করে একটা কিছু করলাম। ওই একটা মেয়ে 13 বছরের কোনা নাই বর্ষিত হয়েছে, ওইটার মেয়ে একটা ছোট্ট করে হাতের মতো করে কিছু করলো। এরকম সারা দেশে হইতেই থাকবে, করতে থাকবে। আলেম তো আছে লক্ষ লক্ষ। এর মধ্যে লাগছে ক্রমান্বয়ে সব কমিটি এবং সব খতিবকে ধরা হবে, এবং তুই সব খতিবকে এটা আমাদের এগুলি করতে বল, আনলে তোর রক্ষা নেই, তোর মৃত্যুদণ্ড কার্যকর করবে। এরপরেও আমি কারণ নাম নিতে চাই না, যে আপনারা একটা শব্দ বলেন কোনো সংগঠনের, এই নাম নিতে চাই না। আমি চাই যে এইটার কোথা থেকে হইতেছে, কেন হইতেছে, এইটা যারা এমনকি মাথা নাই যে সে কোনো কোথা থেকে হয়েছে কিছুই বোঝে না, এইটা বাইর করুক। চিঠিতে নাম ছিল কিনা? নাম ছিল যে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কথা বলবি, এবং ইসকনের বিরুদ্ধে কিছু বলবি না, তাকে আটকানো রাখা ঠিক হচ্ছে না। এটা তো ক্লিয়ার কথা। তো নাম তো আপনি নেবেন না, কিন্তু ওখানে নাম আছে কিনা? ওখানে তো নাম দেওয়া আছে, আমি নাম নেব না। আমি এমনকি আমি বলতে চাই, যারা আমাকে এরকম করছে একটা প্রথম থেকে শেষ পর্যন্ত, এদের কাউকে বাংলাদেশের কোন নাগরিক বলে আমার মনে হয়নি, এবং আমার কেউ বললে আমার বিশ্বাস হবে না। কারণ এরা বাংলা ভাষায় কথা বললে প্রমিত বাংলায় কথা বলছে, যে বাংলা ভাষা আমাদের ভাষা বাংলা ভাষার সাথে বনে না। কথা বুঝাইতে পারছি কি করছে? এখন বাংলা ভাষাটা এমনভাবে বলছে, আমাদের দেশের মানুষেরই ওই রকম শিক্ষা লইয়া বলছে নাকি, আমি এগুলি বলছি। আপনারা বিশ্লেষণ বা যা কিছু বোঝার আপনারা বুঝেন। ওই যে হাঁটতে বাইরিলাম, এই কথাটা বহুবার বলছি। এই যে ডায়াবেটিস তো হাঁটি মাজুখান মাজুখান ব্রিজের পরে একটা ময়লার বিষারি আছে না, ময়লার ঠিক বিপরীতে একটা ট্র্যাক স্ট্যান্ড আছে না, ময়লা ট্র্যাক স্ট্যান্ড পাবে একটু সামনে গেলে তো একটা নিরিবিলি জায়গাটা, কোনো দোকানপাট কিচ্ছু নেই, একটা নিরিবিলি না। আরো 7:20-এর দিকে বোধ হয়, তখন তো কেউই নেই, কোনো দোকান থাকলেও 2-একটা খোলে নেই। ওইখানে গিয়ে আসতে আমি তো এরকম হাঁটতে যাইতেছি, এরকম মাইক্রোটা অ্যাম্বুলেন্সটা এরকম চাপ দিয়া এরকম করিয়া একটা টিস্যু না কাপড় কইতে পারি না, এরকম করিয়া সামনের দরজাটা করিয়ে খুলিয়ে আমার মুখে ধরছে, আর পিছন দরজাটা খুলিয়া আমার এই ডাইন পাশে ব্রেন টিউমার অপারেশন, এই দেখছেন এই ব্রেন টিউমার অপারেশন হয়েছে, সিটি অ্যাঙ্গেল ব্রেন টিউমার অপারেশন হয়েছে 21 সালে। এই অপারেশন আর কান এই দুইটা এমন জোরে জোরে 3টা সাপোর্ট দিছে আমার, আর আমি কইতে পারি না কি হয়েছে, শেষে ঠেলিয়া ঢুকাইছে। তবে অনুমান করলাম যে 5 জন বা 4 জন বা এতক্ষণে কার পরনে কি, কার পোশাক, গায়ের রং 1 সেকেন্ডের ভিতরে কিছুই দিশা করিয়া অনুমান করলাম যে এতজন হইবে। এই এরপরে আরো তো লম্বা কথা, আজান দিয়ে দিবে, সম্ভব না। এরপরে যা হয়েছে সব তো আপনারা জানেন। এখন আমি কি চাই তাও আপনারা শুনলেন। আমি স্পেসিফিক কারো জন্য ভিন্ন করিয়া কোনো নাম ঠিকানা, কোনো ধর্ম, বর্ণ, কোনো দল, কারোর জন্য আমি নির্দিষ্ট ভাবে কিছু আমি বলতে পারবো না। তবে যে চিঠি লেখছে এটার ভিতরে কারা লেখছে এটা বোঝা যায়। আমার কাছে পাইবেন আগা করেই সত্য কথা। আপনার উস হইছে মানে যখন আমার জ্ঞান আসছে তখন আমারে ওনারা বলছে যে কে জানি আলেমরা, অনেক আলেম দেহি বলিয়ে গেছে ওইখানে আপনি কোথায় আছেন, আমি বলছি আমি কইতে পারি না, আপনি পঞ্চগড় হসপিটালে আছেন, এদের কাছে শুনছি যে আমি কোথায় আছি। এই আচ্ছা আঙ্কেল, ওনাদের কাছে একটু প্রশ্ন আছে, আমি গোসল করতে যাব। ওইখানে না একটু বসেন। না আমার রাস্তার উপরে শোয়াইছে গাড়ি যাতে ইয়া দেওয়া যায়, তো ওদের ভিতরে একজন আছিল। ওইটা তো অনেক কথা, এগুলি আর বলার সম্ভবই না, আজান দিয়ে দিব। শেষের ওই বলি আপনার সাথে মূলত আমরা আসছি দেখা করার জন্য, তো দেখা করে সালাম বিনিময় করার জন্য আপনার কথাগুলো শুনলাম।
আপনার একটা প্রশাসন একটা বড় ধরনের ব্যর্থতা আমরা পাইলাম, যেটা যে আপনি যখন জিডি করতে গেছিলেন জিডি তারা নেয় নাই, এটা তার গুরুত্বের সাথে নেওয়া দরকার ছিল। আমি নিজে যাই নাই, এবং ওই যে আপনি উনি প্রতারণা করছেন। ওনার উপরে বাদ দেওয়া হয়েছিল, উনি সময় পায় নাই বা ওনার ব্যর্থতা কিভাবে কি হয়েছে এটা আপনারা বোঝেন, আপনি ইয়ে করতে পারি না। আর হচ্ছে আপনার ওই যখন আপনি অপহরণ ছিলেন, আপনার ছেলের কথা আমরা শুনছি, আমরা তো তখনও কোনো সিসিটিভি বা পুলিশেরও কোনো ভূমিকা আমরা দেখি নাই, কিন্তু এই জায়গাটা পুলিশের একটা বড় ধরনের ব্যর্থতা আছে। আমরা এটা বোঝানোর চেষ্টা করব, তাদেরকে বলার চেষ্টা করব, কিন্তু এই জায়গাটাতে আমাদেরকে যদি আমাদের নাগরিকের নিরাপত্তা যদি না দিতে পারে পুলিশ, তাহলে আলটিমেটলি আপনি তো মুখ খুলে মানে খুব সুন্দর করে কথা বলতে পারবেন না, স্বাধীনভাবে কথা বলতে পারবেন না। সেইটাই তো এটাই আমরা চেষ্টা করবো আর কি, দোয়া করেন ইনশাল্লাহ। আপনার সাথে শুরু তো দেখা করার, কারণ আমি কালকে যদি চলে যাবো। আমার দিক তাকান, তাহলে যে- আপনার সাথে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। এই লাইভ ধরেন, বন্ধ ঠিক করেন, আছে, তাহলে আপনি তাহলে চলে যান আর কি, আপনাকে ডিস্টার্ব করবো না। লাইভ বন্ধ করেন না, ধরেন আঙ্কেল। না না, আপনি পরে বেরোন ভাই, কথার উত্তরে হ্যাঁ প্রশ্ন আছে। আপনি তো অনেক কথা শুনলেন। আলিফ এটা একটু লাগায় না। ওনার একটা লাগেন, আমার একটা লাগেন। আঙ্কেল আপনি যান, আমি গোসল করতে যান, আপনি বসেন। গরম পানি করছে আব্বু, দেওয়া একটু নিয়ে আমরা আবার একটা জুমা পড়তে যাবো। হ্যাঁ জুমা আমরাও পড়বো ভাই, নামাজ আপনার নামাজ পড়ে আমরাও পড়বো লঙ্গি ডালো। সাথে ভাই। অনেক সময় দিতে পারছেন, না, 1 আমি মিনিট সময় কথা দিতে- বলবো, আমি বলতেছি আর কি, আপনার সাথে গল্প করবো আমি, সমস্যা নেই। গল্প করার আমারও টাইম নেই। শোনেন, এটা ঢাকা পোস্টের খবর, আইনজীবী আলিফ হত্যাকাণ্ড। ভাই কেউ কথা বলেন না প্লিজ, এখন অনেক গোসল করতে যাবে, এদিকে আসেন, এদিকে নিয়ে আসেন। এটা সাংবাদিক আর বাড়ির ভিতরে কেমন ঢুকে যায় বুঝলাম না, তো মনে হচ্ছে গার্ড নাই ওখানে। না আমি সাংবাদিক না ভাই, আমরা আচ্ছা শোনেন, আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ভিডিও কল এটা করেন, এদিকে নিয়ে আসেন, নিউজ 24। হ্যাঁ, আইনজীবী আলিফ হত্যাকাণ্ড। জি জি, তাড়াতাড়ি করেন। আচ্ছা বলেন। না না, উনি আসুক, এখানে দরকার আছে, আপনি মিডিয়ার সামনে বলবেন এটা। নিউজ 24 প্রথম থেকেই ছিল। নিউজ 24 ছিল। আমি কিন্তু সারা রাত খবর নিছি। জি জি, জানি, ধন্যবাদ আপনাদের। এটা হলো ঢাকা পোস্টের খবর, কত তারিখের? 31 জানুয়ারি 2025। আইনজীবী আলিফ হত্যাকাণ্ড, হরিজন সম্প্রদায়কে আইনি সহায়তা দেবে এবি পার্টি। আপনি এবি পার্টি তো? জি জি। আচ্ছা, বিস্তারিত করি। এবি পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক এবং যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেথর কোর্টটি পরিদর্শন করে এ সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মত বিনিময় করেছেন। পরে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় হরিজন সম্প্রদায়কে আইনি সহায়তার আশ্বাস দেন দলটির নেতারা। শুক্রবার অর্থাৎ 31 জানুয়ারি এবি পার্টির নেতারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিষয়ে এবং ওই দিনের সংগঠিত ঘটনায় হরিজন সম্প্রদায়ের লোকজনের বর্ণনা শুনেন। হরিজন সম্প্রদায়ের চট্টগ্রাম মহানগর সভাপতি বিষ্ণু দাস বলেন, আলিফ হত্যায় নিরপরাধ 26 জন হরিজন সম্প্রদায়ের লোকজন জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে। তারা ইসকনের, হ্যাঁ ইসকনের, জি। তাদের মামলার কোনো শুনানি হচ্ছে না, কোনো আইনজীবী তাদের শুনানিতে অংশ নিচ্ছেন না। আমাদের সম্প্রদায়ের লোকজন অত্যন্ত দরিদ্র, দিন আনে দিন খায়। আহা, অনেকে 2 বেলা আহারের ব্যবস্থা করতে পারে না। আমাদের সম্প্রদায় থেকে একজন আইনজীবী ছেলে আইনজীবী হয়েছে। আমরা আইনজীবীদেরকে আমাদের পরিবারের সদস্য মনে করি, তাই আমাদের সম্প্রদায়ের কোনো লোক আইনজীবী হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে না। যাই হোক, তো এই যে হরিজন সম্প্রদায়, আমরা পুরো মানে ভিডিও দেখে দেখে কিন্তু পুলিশ গ্রেফতার করছে চট্টগ্রামে। হরিজন সম্প্রদায়ের যাদেরকে গ্রেফতার করা হয়েছে, ছবি দেখে ভিডিও দেখে, ছবি এবং ভিডিওর বাইরে কাউকে গ্রেফতার করা হয়নি বলে আমরা জানি। কারণ যেটা ডাইরেক্ট দেখে সেটাই পারে না, বা তদন্ত করে তলে ঘুরে আনবো কোন থেকে। তো আপনারা তো আলিফ দেখেন, ইসকনের 3টা দর্শন, গুম খুন ধর্ষণ। ইসকনের দর্শন, সবাই বলেন, গুম খুন ধর্ষণ, ইসকনের দর্শন, দর্শন। তো আজকে ওনাকে গুম করছে, আলিফকে খুন করছে, 13 বছরের মেয়েটাকে ধর্ষণ করছে, এটাই ইসকনের দর্শন। তো আপনি তো এই যে আলিফ হত্যাকাণ্ডের পক্ষে আপনার দল দাঁড়িয়েছে, এটা আমি বলি তাহলে। বলেন। 1 নম্বর হচ্ছে যে আলিফ হত্যাকাণ্ড যখন ঘটনাটা ঘটেছে, যেই দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিয়াকশন হয়েছে এবং যারা ইসকনের ব্যাপারে আপনি দেখবেন রাজনৈতিক দলগুলো কিন্তু ইসকন নামটাও ওয়ার্ড ব্যবহার করতে চায় না। এটা আপনার বাংলাদেশের বুঝতেছেন, আপনি করেছেন ব্যবহার, আমাদের ইসকনের ব্যাপার, জি আমাদের এবি পার্টি কিন্তু ইসকনের ব্যাপারে ডাইরেক্ট এখানে কথা বলেছে এবি পার্টি, এবং আমরা কিন্তু অনেক সময় বলেছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা বলেছি এবি পার্টির ব্যাপারে যে ইসকনের এই ঘটনা যেটা ঘটেছে এবং আলিফ হত্যাকাণ্ড যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরা খুব সোচ্চার ছিলাম। এখানে যে আপনি নিউজটা বলছেন, এটা হলো যে হরিজন সম্প্রদায়ের যে কয়েকজন, সেখানে আপনাকে মামলায় অপরাধী হিসেবে দেখানো হয়েছিল চার্জশিটে। বাংলাদেশে এটা বাস্তবতা, এটা আমাদের কিন্তু মেনে নিতে হবে। বাস্তবতাটা হচ্ছে যখন কোনো মামলা হয়, মামলা হওয়ার পরে দেখা যায় যে এখানে 1, 2 জন 3 জন কিন্তু নিরপরাধ লোক ঢুকে যায়। ঢোকার কারণটা হচ্ছে কি, এখানে ব্যবসা। আপনি দেখবেন এখানেও আপনি করবেন,
পুলিশ করে কি ইচ্ছাকৃতভাবে 2-3 জন লোক নেয়, ঢোকায় করে কেটে ব্যবসা করে। তারা ব্যবসা করে কি, তার কাছে 50 টাকা দেয়, আমি তার চার্জশিটে নাম চলে না আসে, প্রিলিমিনারি যেটা প্রাথমিক যেটা দেওয়া হয় অভিযোগ করা হয় সেখানে নাম থাকে অনেক, আবার দেখবেন যখন চার্জশিট গঠন করে তখন নাম চলে যায়। কেন চলে যায়? ওই যে মানুষজন টাকা পয়সা দেয় দিয়ে করে যায়। এটা হলো হরিজন সম্প্রদায়। আলিফ ভাইও কিন্তু যতটুকু আমার জানা মতো তিনি কিন্তু হরিজন সম্প্রদায়ের একজন আইনজীবী ছিলেন, কিন্তু উনি কাছাকাছি ছিলেন, তাই না? এবং ওনার সাথে ভালো সম্পর্ক ছিল। উনি মুসলিম ছিলেন। হরিজন সম্প্রদায় শুধু হিন্দু না, কিন্তু একটা সম্প্রদায় আর কি, ঠিক আছে? না উনি এখানে কি বলতেছেন? উনি হিন্দু ছিলেন না, উনি হিন্দু ছিলেন না। সত্য না। কি বলতেছেন আপনি এগুলো? আলিফ হরিজন সম্প্রদায়ের লোক ছিলেন? হরিজন সম্প্রদায়ের আমি যেটা বলতেছি, ওই আইনজীবী হরিজন সম্প্রদায়ের একজন আইনজীবী ছিলেন, ওরা তো বলতেছেন এখানে উনি হরিজন সম্প্রদায়ের জন্য তো উনি কাজও করছেন। না, একজন অ্যাডভোকেট সবার জন্য করতে পারে। হরিজন আলিফ সবচেয়ে বেশি কাজ করেছে ইসলামপন্থীদের পক্ষে। অবশ্যই সবার জন্য হেফাজতের যত মামলা, তারপরে আপনার আরো যে মুসলিমদের মামলা, আলিফ ভাই সব সময় কাজ করে হলো মুসলিম নিয়ে এবং ইসলামপন্থী নিয়ে। আর আপনি বলতেছেন যে উনি টার্গেটই ছিল ইসকনের। আমরা দুইটাকে আলাদা বিষয় নিয়ে আসতেছি, এটা একটা বিষয় নিয়ে আসবেন না, এটা আলাদা বিষয়। কিন্তু এখানে যেটা বলা হয়েছে হরিজন সম্প্রদায়ের, না আপনি কিভাবে বলেন যে আলিফ তো হরিজন সম্প্রদায়ের উকিল ছিলেন? কিভাবে বলেন এটা? একজন উকিল তো যেমন আমরা যখন আইনজীবী হিসেবে দাঁড়াই, আমরা তো সবার জন্যই দাঁড়াই। হ্যাঁ, অবশ্যই। মানে কয়টা মামলায় দাঁড়াইছেন এরকম আলিফ হরিজন সম্প্রদায়ের জন্য? এটা আমার জানা। তাহলে আপনি কিভাবে বলেন তথ্য ছাড়া? এখানে না না ভাই, এটা বলা যায় না ভাই। এটা আলাদা বিষয় আর কি। আলিফকে টার্গেট করাই হয়েছে যে সে যেহেতু মুসলিম ইসলামপন্থীর পক্ষে দাঁড়ায়। আমি তার ফেসবুকে দেখেছি, এবং শুধু আইনি ভাবেই না, আমাদের এলাকার লোক সোশ্যাল মিডিয়াতেও মুসলিমদের পক্ষে সে কথা বলে। হ্যাঁ, তবে সে হয়তো আমরা যেভাবে ইসলামকে বুঝি, সে তার ওই প্ল্যাটফর্ম থেকে, আইনজীবী হওয়ার প্ল্যাটফর্ম থেকে যতটুকু বলতে পারে ততটুকু বলে। সব হয়তো তিনিও বলতে পারছেন, বিষয়টা এমন না। আপনি হেফাজতের কথা বলেন তো, ওই হেফাজতের বিষয়টা না হেফাজতের বিষয় আপনি এটা জবাব দেন। হরিজনকে এই যে আপনারা যে বলছেন যে আইনি সহায়তা দিবেন, তার মানে এই যে এতজন লোক আপনি দাবি করতেছেন সবাইকে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, এটা প্রমাণ আছে আপনার কাছে? 26 জনকে। আমি তো 26 জনের কথা। এখানে যেটা আসছে আপনি হয়তো কনটেক্সটটা ভুল বলছেন। কনটেক্সটটা হচ্ছে যে হরিজন সম্প্রদায়ের যদি এখানে লেখা আছে হরিজন সম্প্রদায়ের যদি, হ্যাঁ আমরা এটা অন্য বিষয়ে চলে গেছে আর কি, আমি ভিক্টিমের সাথে কথা হয়ে গেছে অলরেডি। আপনাদের কোনো প্রশ্ন আছে ভিক্টিমের বিষয়ে? হ্যাঁ একটু। আচ্ছা, ভিক্টিমের আমার শোনেন, আমার সাথে করেন। দেখেন এখন বাজে কয়টা? 12টা 5। উনি গোসলে গেছেন, নামাজ পড়বেন। ওনার A to Z মানে উনি গুম হওয়ার পর থেকে নিয়ে, মানে গুম হওয়ার আগে থেকে নিয়ে আমি জানি। তাহলে এই বিষয়টা জি জি, আচ্ছা ঠিক আছে, কথা বলেন, আমরা একটু চলে জি আপনি যান। বিদায় নিয়ে দেন। প্রথম কথা হলো, সামনে থেকে কোনো সাংবাদিক ওনার বাসার ভিতরে ঢুকবেন না। ঢুকে গেছেন বাস, মানে কারণ কি উনি এখনো এখানে অসুস্থ। ছাত্র শিবিরও বলছে, কিন্তু কালকে ওরা ইসকনের ব্যাপারে ডাইরেক্ট নাম ধরে বলছে ভাই একটা মিসকনসেপ্ট। আচ্ছা, আপনাদের ভিক্টিমের ব্যাপারে কি জানার আছে বলেন? জি ওনারা যাক। হ্যাঁ, এই তো কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছেন কোন ভাই? লাইভ হচ্ছে তো আমার? হ্যাঁ, লাইভ। একটা বিষয় জানার ছিল ভাই, পরে সাংবাদিকদের কথা। যেহেতু আপনি ফার্স্ট রাষ্ট্রপতি জানেন, ওনাকে কেন গুম করা হয়েছিল, হ্যাঁ তার কারণটা কি, এবং ওনাকে আপনারা কিভাবে পেলেন, কোথা থেকে পেলেন? প্রথমে আমাকে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স, এই গ্রুপে যে ছেলেগুলো কাজ করে, আপনারা জানেন যে সেভ আওয়ার সিস্টার্স, প্রোটেক্ট আওয়ার সিস্টার্স এবং আরও কিছু আছে মুসলিম যুবকদের, ইসকনরা যাদেরকে অত্যাচার নির্যাতন জুলুম করে, এমনকি হাসিনার আমল থেকে, ওই সময় থেকে কিছু মুসলিম যুবক এইটার কাজ করে আসছে, এবং তা হাসিনার আমলে নির্যাতিত হয়েছে ছেলেগুলো। তো এরা অনেক সময় আমাদেরকে অনেক তথ্য দেয়, আর আমি সব তথ্য প্রচার করি না, ভেরিফাইড তথ্য ছাড়া কখনো কি প্রচার করি না। তো এবং এই যে যারা আমাকে তথ্যটা দিয়েছে, এরা সবসময় ভেরিফাইড তথ্যই দিয়েছে, ইতিপূর্বে এদের কোনো তথ্য কি হয় না, এটা প্রোটেক্ট আওয়ার সিস্টার্স, ঠিক আছে? তো ওরা আমাকে বলে যে তাদের কার্যক্রমটা একটু জানান। ওদের কার্যক্রম হলো যে সকল মেয়েদেরকে ইসকন ব্ল্যাকমেল কইরা হিন্দু বানায়। ওরা কারা স্পষ্ট করে একটু বলুন। ওরা মানে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স, একটা গ্রুপ। প্রোটেক্ট আওয়ার সিস্টার্স এটা মানে মুসলিমদের একটা গ্রুপ, মুসলিম নারীদের প্রতিরক্ষা। আমাকে বলতে দিন ভাই, এর কাজ হলো ইসকন যাদেরকে ব্ল্যাকমেল করে, প্রথমে প্রেমের প্রলোভন, মুসলিম সাজে যে আমি মুসলিম অথবা আমি মুসলিম হয়ে যাব, প্রথমে প্রেমের একটা সম্পর্ক করে, প্রেমের সম্পর্ক করার পরে এরপরে মেয়েটার সাথে সেক্স করে, এবং সেটা গোপনে বা সম্মতি নিয়েই ধরেন ভিডিও ধারণ করে। এরপরে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে, নিয়মিত তার সাথে সম্পর্ক করে, পরবর্তীতে তাকে চাপ দেয় হিন্দু হওয়ার জন্য। তখন মেয়েরা ধরেন এক মেয়ে আরেক মেয়েকে জানে, আরেক মেয়ে আরেক মেয়েকে জানে,
তখন এই ধরনের নিউজ বা তথ্য যদি ওরা পায়, তখন ওই মেয়েটাকে তার আইনি সহায়তা দেওয়া থেকে নিয়ে শুরু করে তাকে সেভ করা, যে বোন যা হওয়ার হয়ে গেছে তারপরেও তুমি ওইদিকে যাওয়া যাবে না, ইমান তো নষ্ট হয়ে যাবে। এরকম অনেক বোন এই প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের সাথে যোগাযোগ করে ওই খারাপ পথ থেকে ফিরে আসছে। তো এই প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের পক্ষ থেকে আলাদা একটু বেনি হতে পারি। লাইভ দেখতেছি। ওকে রাখো তো, যে ছোট ছেলে কে মোহাম্মদুল্লাহ। তেমন করি না ভাই, আপনি হঠাৎ করে আসলে তখন ব্রিফিংয়ের জন্য আমরা থানায় অনেক রিপোর্ট করছিলাম যে সাংবাদিক আসলে ব্রিফিং করবে, তখন আসেন নাই। তো এখন আমি কিন্তু যোগাযোগ করছি, আমি ওই যে ফোন দিয়েছিলাম, আমার ফোনটা রিসিভ করেছি। আমি কিন্তু রাত থেকে যোগাযোগ করছি। সরি আপনার কি হয়? ওরা যখন রং আসছে তখন আমি ফোন রিসিভ করছি, আমার রং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোনটা? এটা আমার কাছে হয় নাই, ফ্রেম হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবে শিখবে এগুলো? আল্লাহু আকবার। একটা দিলের কোনো তোমার 2 ঘন্টা আগে ফোন দিছে, এখন আছে আমরা টিএনটি তুমি হে এমপি আছে, তুমি তো আমরা জি শুক্রিয়া। ধরো একটু ধরো, ধরো আপনার পরিচয়টা দিয়ে একটু কথা বলবো। এইখানে রাখবে, হ্যাঁ? ওই যে উনারটা সেটটা দাও, ওনারটা সেটটা দাও। দুইজনে একটাই ধরো। না দাঁড়াক না দাঁড়াক, ধরো ধরো। মাথা কাটবো কেন? মাথা তুমি ধরো, ধরো। তুমি তো আমার দিকে তাকিয়ে কথা বলো। হুজুর সংক্ষেপে জি আপনার পরিচয়টা দিয়ে আজকের ঘটনার যে ওনার যে শিকলবন্দি অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার করছিলেন এবং আপনারা অভিযোগ দিয়েছিলেন, তারপরে আইনে কোথাও ঘাটতি আছে কিনা সবকিছু মিলে একটু সংক্ষেপে চেষ্টা করবো, আলাদা 1 মিনিটের মধ্যে বলবেন। বেশি লম্বা করেন না। আর প্রথমত আমার পরিচয় হলো, আমার নাম মোহাম্মদ আতাউর রহমান। আমার বাড়ি যেহেতু বিক্রমপুরে, এই জন্য মানুষ আমাকে বিক্রমপুরি বলে, সেই হিসেবে সোশ্যাল মিডিয়ায় আতাউর রহমান বিক্রমপুরি হিসেবে আমি পরিচিত। আর আমি আজাদী আন্দোলন বাংলাদেশের আমির, তারপর বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য আমি, তারপরে শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের যশোর জেলা আহ্বায়ক, এরপর মার্কাজুল মুনাফা মুসলিমিনের প্রিন্সিপাল, এছাড়াও আরও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত আছি। এবং হাসিনার আমলেও আমি একজন ভিকটিম। আমি আয়নাঘরে ছিলাম, আমি কারাগারে ছিলাম, এবং মুজিব বর্ষের বিরুদ্ধে একটি বক্তব্য দেওয়ার কারণে, যেটা বাঙালি জাতির অপচয় ছাড়ার কিছুই নয়, 400 কোটি টাকা যে বাজেট করা হয়েছে, এই মর্মে আমি একটি বক্তব্য দিই। সেই বক্তব্যের কারণে আমাকে গ্রেফতার করা হয়। তখন আমি লাইভে ছিলাম। গ্রেফতার করে আমাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়, দীর্ঘদিন রাখে। তারপরে আমাকে আবার এনে একটা মিথ্যা মামলা দেওয়া হয়। এখনও আমার মাথার উপর সে মামলা রয়েছে। তো এরপরে আমি জুলাই যুদ্ধেও ছিলাম, এটাও জুলাই যুদ্ধ যারা রয়েছে তারা জানে। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি বিশেষ করে যারা মজলুম কারাবন্দী হাসিনার আমলে, তাদের নিয়ে কাজ করি। এই কাজ করতে করতে আমার বিভিন্ন প্রতিবাদী ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন দেখা যায় যে এর বাইরেও অনেক রকমের ভিকটিম পাচ্ছি, যেমন যে সেভ আওয়ার সিস্টার্সের, ওরা প্রোটেক্ট আওয়ার সিস্টার্স। আজকের বিষয়টা একটু বলুন। আজকের বিষয়টা হলো
যে আমি গাজীপুরে আসছিলাম আপনার জন্য অন্য একটা কাজে। সেটা হলো যে একজন মেয়ে 13 বছরের একটা মুসলিম মেয়ে যাকে ধর্ষণ করা হয়েছে, অথচ 2 মাস যাবত তার মামলা নেওয়া হয়নি, তার জিডিটার উপর নিষ্পত্তি হয়নি, যে মিসিং যে জিডি ছিল ওইটা তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য মূলত আমি আসি। এরপরে তো অনেক ঘটনা দেখেছেন হয়তো আপনারা আমার লাইভগুলো। তো এর মধ্যেই আমি ওই ছেলেটা, এই যে ওনার ছোট ছেলে নাম কি, মোহাম্মদুল্লাহ তিতুমির, সে আমার শরণাপন্ন হয় এবং লাইভটা আপনারা দেখেছেন। এর আগে একটু কথা বলে রাখা ভালো, এর কয়েকদিন আগে প্রটেক্ট আওয়ার সিস্টার্স থেকেই আমাকে জানিয়েছে যে একজন ইমাম সাহেবকে ইসকন বারবার হত্যার হুমকি দিচ্ছে এবং তার ছেলে আমাদের সাথে যোগাযোগ করছে। মানে ইমাম সাহেবের ছেলে প্রটেক্ট আওয়ার সিস্টার্সে যোগাযোগ করছে, যেহেতু ইসকনের বিরুদ্ধে তারা কাজ করে, এই জন্য তাদের সাথে যোগাযোগ করছে, ভাই এটা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি। তখন ওরা বললো যে ভাই আমাদের তো এত সামর্থ্য নাই একজন ইমামকে এভাবে সেভ করা, আপনি একটু যদি কিছু করতেন। তখন আমি বললাম আপনারা তো কাজ করেন, আপনাদের একটা আলাদা অর্গানাইজেশন আছে, যে ভিকটিম তাকে যোগাযোগ করতে বলেন, আপনাদের কথা আমি কেমন সহযোগিতা করবো, ভিকটিমকে যোগাযোগ করতে বলেন। তখন বললো যে ঠিক আছে। তখন ভিকটিমের ছেলে আমার সাথে যোগাযোগ করবে এরকম একটা কথা ছিল। তখন আমি বললাম যে ছেলে না, সরাসরি যে ভিকটিম যাকে হুমকি দেওয়া হয়েছে উনি কথা বলো। কারণ অনেক সময় এমন হয় যে আমি অনেকে সহযোগিতা করতে যাই, পরে প্রশাসনের চাপে পড়ে তারা বলে ঠিক আছে হুজুর আপনার সহযোগিতা আমাদের প্রয়োজন নেই। অনেক সময় এমন হয়, কারণ আমি যেটা ধরার মতো ধরি, ওটা আমি ছাড় দিই না। আগেই বলে নিই যে আমি সহযোগিতা করবো, তাহলে A to Z আইন অনুযায়ী যা করবো, প্রশাসনের পক্ষে চলে যাওয়া যাবে না, প্রশাসনের টাকা খেয়ে হোক কোনোভাবে করে হোক। যাই হোক, এই সকল ওয়াদা নিয়েই তখন এই যে লাইভ করা শুরু করি। আপনারা দেখেছেন লাইভটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার কাছ থেকে যেতে জানতে পারি, ওই যে আপনি তো ভিকটিমের কাছে আপনি ছিলেন না, অন্য সাংবাদিকরা নিয়েছে। ভিকটিম কিন্তু বিএনপির এক নেতার শরণাপন্ন হয়েছিল এই বিষয়টা নিয়ে। তো ওই নেতা আজকেও ওই ইয়ের পক্ষে, পুলিশের পক্ষে বিষয়টাকে নর্মাল করার চেষ্টা করেছে। কোন জায়গার বিএনপি? এই স্থানীয়, ওর নামটা আমি ভুলে গেছি। আইয়ুব আলী। আইয়ুব আলী না? আইয়ুব আলী। আইয়ুব আলী, হ্যাঁ। জি জি। কোনটা? উনি আসতে, উনি তো এখন নামাজ পড়াতে যাবে না, মসজিদে দেখা করবে, মসজিদে দেখা করতে বলে। ওনার সঙ্গে না, মানে মিনিস্টার সাহেব বলছিলেন যে আমরা কি যাব না ওনার সঙ্গে কোনো কাজ আছে? না চলে যান। চলে যাবে না? চলে যাবে। আচ্ছা, ধন্যবাদ। কি বলছিলাম? আইয়ুব আলী। হ্যাঁ, আইয়ুব আলী সাহেবকে উনি জিডির দায়িত্বটা দিয়েছিলেন, উনিও নিয়েছিলেন, কিন্তু এটা আমি একটু আগে জানলাম, লাইভেও আছে, উনি মূলত প্রহসন করেছে। আইয়ুব আলী সাহেব জিডি আজকে করতেছি, কালকে করতেছি, ওজি সাহেব মাত্র আসলো 15 দিন, এসব করে। আইয়ুব আলী তো এই মসজিদ কমিটির সভাপতি, আমরা যদি জেনেছি। আমি জানি না। কোন মসজিদে? আলাক্সা জামে মসজিদের সভাপতি, বিএনপির নেতা। বিএনপির নেতা এটুকু শুনেছি, কোনো সভাপতি কিনা আমি জানি। তো উনি জিডি করে দেবেন বলে শেষ পর্যন্ত প্রহসন করেন নাই। তো এর মধ্যে ওনার ছেলে যখন আমার কাছে আসলো, আমি লাইভ করলাম, লাইভ করে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি থানায় গিয়েছিলে কিনা। ওরা গিয়েছিলাম দুপুরের পর গিয়েছিলাম, কিন্তু পুলিশ বলতেছে মাগরিব পর্যন্ত ওয়েট করো। অথচ দেখেন এতগুলো চিঠি দেওয়া হয়েছে এবং 2টি চিঠি মনে বের করলে ভালোই তো, সাংবাদিক দেখাইলে। মানে গলা যে জবাই করছে ওইগুলো আবার রক্তগুলো লাল কালি দিয়ে করছে। আমরা যে ফেসবুকে পোস্ট করছি কিন্তু ফটোকপি, মূল চিঠি না। মূল চিঠির মধ্যে আপনার লাল কালি ছিল, মানে জবাই করার ছবি, প্রতীকী ছবি দিয়ে হুমকি টুকি দেয়। এইগুলো থানায় বলার পরেও কোনো পদক্ষেপ না নিয়ে বলতেছে যে মাগরিব এই চলে আসতে পারে মাগরিবের মধ্যে। এইভাবে তারা প্রহসন করেছে, তারা কোনো জিডি টিডি নেয় নাই। এরপর ছেলেটা আমার কাছে, এবং আমিও যখন গেলাম তারা জিডি নেবে, কিন্তু আমি যাওয়ার আগে আলেম ওলামা গেছে জিডি নেবে, কিন্তু ইসকনের নাম ওখানে ইনক্লুড করবে না। অথচ চিঠিতে তো ইসকনের নাম আছে এবং হুমকিগুলো ইসকনের বরাতে দেওয়া হচ্ছে, ইসকনের নাম তারা ইনক্লুড করবে না। বলতেছে এটা নিলে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না। তো অথচ আইএসের বিরুদ্ধে তো আমরা কথা বলি, ওখানে কি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়? আইএসও তো ইসলামের নামেই অনেক কিছু করতেছে, আমরা এটার বিরুদ্ধে বলতেছি না। এমনকি হিন্দুরাও তো ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ইসকনের নাম নিলে এটা তো হিন্দু ধর্মের বিরুদ্ধে বলা হচ্ছে না। পরবর্তীতে আপনারা মেসেজ পেলেন, তারপরে আমরা থানায় যাই, থানায় যাওয়ার পরেও আমাদের জিডি করতে করতে সারা রাত লেগে গেছে। মানে ফজরের একটু আগে আমরা কি জিডি কমপ্লিট করতে পারছি আমাদের মতো। আর পুলিশ তার একটা মানসিক ভারসাম্যহীন একটা ছেলে আছে, বড় ছেলে, এবং ইসকন হুমকি দিয়েছিল তোর ছেলেকে আমরা জাদু করে শেষ করে ফেলবো, এবং সেটা করেছেও। হয়তো জাদুর মাধ্যমে, অত স্লো পয়জনিংয়ের মাধ্যমে হতে পারে, তাদের বাপ বেটার সম্পর্কেও কিছুটা ফাটল। তো তাকেও পুলিশ ব্যবহার করেছে। আমরা যেভাবে জিডি করব, মানে আমরা তো তথ্যপত্রের আলোকে করব, এখন পুলিশ তার মাধ্যমে অন্যভাবে করবে। যাই হোক, শেষ পর্যন্ত 2টাই জিডি হয়, 2 ছেলে জিডি করে, এবং 2টা জিডির মধ্যেই মূলত ইসকনের নামটা আসছে। একটার মধ্যে ক্লিয়ারভাবে আসছে, একটা তবে খুব সংক্ষিপ্তভাবে করতে পারি। আমরা অনেক রাত হয়ে গেছিলো, কম্পিউটার যে সেও ঝিমুত ছিল। এরপরে জিডি যখন হয়ে যায়, আমরা ঘুমাই নাই তখনও, ফজর পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তখন ওই যে খবর আসে কোথা থেকে, বর্ডার এলাকা থেকে, পঞ্চগড় থেকে খবর আসে যে পাওয়া গেছে। তখন প্রথম খবরটা আসলে বিশ্বাস করতে পারি নাই যে আমাকে আবার মিসগাইড করা হচ্ছে কিনা।
তখন সাথে সাথে আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকলাম যে পঞ্চগড়ের যে এইটি নিউজ টিউজে আছে কিনা এরকম। তো আমি কিছু পোস্টও পেয়ে গেলাম, ওনার ছবি সহ কিছু পোস্ট পেয়ে গেলাম এবং পরিবারের সাথে যোগাযোগ করলাম, দেখলাম যে ইতিমধ্যে ওনারাও বিষয়টি জেনেছেন। তখন আমার একটা চিন্তা ছিল যে আমি ওনাকে রেস্কিউ করার জন্য বিমানে করে চলে যাবো ওখানে। তো একজনের সাথে কথা বললাম বিমান টিকিট কেটে দেওয়ার জন্য। এর মধ্যেই মনে পড়লো যে পরিবার থেকেও যেতে পারে, তো পরিবার ফোন করলাম, বললাম আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। তখন আমি বললাম ঠিক আছে তাহলে আপনাদের সাথে আমি যাবো। তো গেলাম, ওই সময় আবার পুলিশ ও আমরা কিছু সাথে থানা থেকে কিছু পুলিশও নিয়ে যাওয়া হয়েছিল নিরাপত্তার জন্য আমাদের গাড়িতে। মানে একটা গাড়ি দিনী ভাই ফ্রি সার্ভিস দিয়েছে, একটা ভাড়া করে নেওয়া হয়েছে। পরে ওখানে গেলাম, যাওয়ার পরে হসপিটালের ডাক্তারদের যে বক্তব্য এবং অন্য সাধারণ মানুষের যে বক্তব্য, যারা রেস্কিউ করেছিল তাকে ওখান থেকে মানে তুলে নিয়ে আসছিল, তারা বলে যে 999 ফোন দিয়েছিলাম আমরা, দিলে ফায়ার সার্ভিস গেছে, ফায়ার সার্ভিসের মাধ্যমে ওইটা মানে হসপিটালে নেওয়া হয়েছে। হসপিটালে প্রাথমিক চিকিৎসা তারা দিয়েছে এবং তারা বড় ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করায় নাই। ওনাকে আঘাত করা হয়েছে মদের বোতল দিয়ে মূলত। উনি আর কি পানির বোতল, আসলে পানির বোতলে তো আর কাঁচের বোতলে তো পানি থাকে না। উনি বলতেছেন, যেটা চোখ বাঁধা ছিল না, বলতেছে যে মদের বোতলে ওনার হাতে মারা হয়েছে, পায়ে মারা হয়েছে এবং পুরো উলঙ্গ করে এই মারগুলো দেওয়া হয়েছে। তারপরে যে মাথায় আঘাতের কথা তো উনি বললেন, মাথায় আঘাত করেছে এবং অশ্লীল গালিগালাজ। উনি সবচেয়ে বেশি দেখলাম ওনাকে যে আগে মারছে, এর চেয়ে বেশি উনি কষ্ট পেয়েছে ওনার মা তুলে যে গালিগালাজ দিয়েছে। তো আমার মা খুব বুজুর্গ মানুষ ছিলেন, শতবর্ষী একজন মানুষ ছিলেন, তো তাকে নিয়ে গালিগালাজ করে নোংরা একটু মানসিকভাবে উনি এখনও ওইটা বলতে গেলে উনি কেঁদে দেন, ঠিক আছে। এবং ওনাকে যখন এখান থেকে ধরে, সেটাও উনি বলছেন যে আপনার থেকে যেখান থেকে ধরেছে মুখে রুমাল বা টিস্যু জাতীয় কিছু একটা লাগাইছে, অজ্ঞান। তাও তো উনি পুরো হন নাই। এরপর মাথার এই পাশে অনেকগুলো আঘাত করা হয়। এরপরে ওনাকে 4-5 জন ধরে গাড়িতে তুলে ফেলে, বেঁধে ফেলে। উনি তো এমন কেউ দেখে উঠতে পারেন নাই। তো যাই হোক, এখন আমরা আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা বলবো, প্রশাসন এখানেও প্রশাসন করছে। আমরা যখন ওখান থেকে আসছি, ওনাকে কেউ ডিস্টার্ব করে না, উনি নামাজ পড়ার যাবে, জুমা পড়ার উনি, ওনা থেকেও আর সাক্ষাৎকার নিয়েন না। কিছু শুনতে হলে আমার থেকে শোনেন, আর নাহলে আমাদের লাইভ আছে, লাইভে পুরো ওনার বক্তব্য আছে, আমাদেরকে দেখেন। উনি এখন কি বলছিলাম যেন, আইনি প্রক্রিয়া যে বিষয়টা পুলিশ এখনো প্রশাসন করছে। দেখেন জিডি নেওয়ার সময় ওইটা না মেইন ছিল, দরকার ছিল, তাড়াহুড়া করা দরকার ছিল। ওই ক্ষেত্রে তাদের শিথিলতা দেখেছি আমরা। কিন্তু ভিকটিমকে যখন উদ্ধার করে নিয়ে আসলাম, এখন তারা থানা নিয়ে বলতে দ্রুত মামলা করেন, 10 মিনিটের মধ্যে মামলা করেন, 15 মিনিটের মধ্যে মামলা করেন। আমরা বললাম কেন ভাই 10 মিনিট 15 মিনিটের মধ্যে কেন করবো? উনি অসুস্থ, আমরা ঘুম নাই, খাওয়া নাই, কিছু নেই, আমরা রেস্ট নেব, বিশ্রাম নেব। উনি হয়তো আরও অনেক কিছু বলবেন যেগুলো এখনো বলে শেষ করেনি, কারণ উনি তো অসুস্থ। তা আমি এজারে যে লিখবো তখন তো কিছু বাদ থেকে যাবে। তখন বলতেছে তাহলে সম্পূরক এজার দেবেন। আমি কই না, আমি একবারে নিরিবিলি লিখবো, সম্পূরক এজার এরপরে হয়তো প্রয়োজন হবে, কিন্তু আমরা মোটামুটি নিরিবিলি হই। আত্মীয় স্বজন আছে, কি করে আলেমোলামা আছে সবাই, কিন্তু তারা বারবার প্রেশার দিচ্ছিল, তাদের মতো করে তারা একটা মামলা লিখবে, আমরা সাইন করে চলে আসবো। তো আমরা রাজি হইনি। আমাদের একজন আইনজীবী আসতেছেন, হাইকোর্টের আইনজীবী, উনি ভিকটিমের কাছ থেকে পুরো ঘটনা শুনলেন। শুনে বাংলাদেশের আইনে যে সকল ধারাগুলো প্রযোজ্য, সেই সকল ধারাগুলো যুক্ত করেই যেন মামলা দেওয়া হয়। কারণ ভাষার মার পেয়েছে অনেক সময় কী হয়ে যায়, আসামি ছাড় পেয়ে যায়। তো আমরা কোনোভাবেই চাচ্ছি না যে তারা ছাড় পাক। আইন প্রচলিত আইনে যেটুকু আছে এটুকু শাস্তি যেন তাদের হয়, এটার জন্য হাইকোর্টের একজন আইনজীবী আসবেন। উনি আসার পরে আইনজীবী ওনার সাথে কথা বলবেন, কথা বলে তিনি এখানে এজার লিখবেন, সেই এজার নিয়ে আমরা থানায় যাব এবং সেটাই তারা কী করবে, গ্রহণ করবে, এটাই আমাদের আশা। আর আপনারা একজন জিজ্ঞেস করলেন যে উনি আমার কি হয়, উনি আমার মুমিন ভাই হয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। উনি আমার মুমিন ভাই, আমি আমার আপন ভাই বিপদে বলে যেমন যাব, মুমিন ভাইয়ের বিপদেও কি যাবো। হ্যাঁ, আমার আপন ভাই যদি অন্যায় করে তাহলে তার বিপদে আমি কি পাশে দাঁড়াবো না। যেমন আমার এক ভাই আওয়ামী লীগ করে বিপদে পড়ছে, আমি তার পাশে দাঁড়াইনি। কথা কি ক্লিয়ার? আমি দাঁড়াইনি, আমার আপন ভাই অসত্য দাঁড়ায়নি। আমার মুমিন ভাই যদি ন্যায়ের পক্ষে থেকে বিপদে পড়ে আমি তার পাশে উড়ে যাবো, কিন্তু আমার আপন ভাইও যদি অন্যায় করে আমি অন্যায়ের পাশে দাঁড়াবো না, কখনোই দাঁড়াবো না ইনশাআল্লাহ। এবার এটুকুই কথা ছিল।